আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল বা সকলেই টুকটাক জানেন। আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইনি, তারপরেও আজকে একটু আলোচনা করব। কেননা আমার মনে হলো বাঙালি জাতির সবচেয়ে বড় যে রোগ ম্যানিয়া, সেটা হলো আমরা ফলাফলটা নিয়ে বা শেষটা নিয়ে আলোচনা করতে মগ্ন। গ্রামের একটা ভাষা ছিল নাকে চুল আতেল, অর্থাৎ যে নাকের সামনে যে চুলটা আছে আমরা ওই চুলটা নিয়েই গবেষণা করতে সবাই উন্মুখ হয়ে থাকি, ব্যস্ত হয়ে থাকি। মূলত আমরা একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার পেছনে কারণটা কি, এই কারণটা আমরা কখনোই গবেষণা করি না, অ্যানালাইসিস করি না। শাপলা চত্বরের ঘটনায় এখন হেফাজত ইসলাম যে কথাগুলো বলছে, সেটা যেহেতু ওই ধরনের একটা সরকার বা ওই মেন্টালিটির লোকজনই এখন বাংলাদেশের আধিপত্য বিস্তার করছে, এজন্য এই কথাগুলো তাদের কাছে অনেক ভালো লাগছে। কিন্তু সত্য হলো আপনাদেরকে জানতে হবে, আর আমার এই কথার মধ্য দিয়ে আপনারাও একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে জানার চেষ্টা করবেন যে সেদিন আসলে কি ঘটেছিল। আমার জানা মতে হেফাজত ইসলাম শাপলা চত্বর, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যত ব্যাংক আছে ওই ব্যাংকগুলোর প্রাণকেন্দ্র হলো আপনার শাপলা চত্বর, অর্থাৎ মতিঝিল অঞ্চল। আমরা জানি মতিঝিল অঞ্চলে হলো বাংলাদেশের প্রাণকেন্দ্র, কারণ ওখানেই বাংলাদেশের মোটামুটি সকল ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ওখানে অবস্থিত, এবং বাংলাদেশ ব্যাংকও ওখানে অবস্থিত, এবং বাংলাদেশের খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে যখন হেফাজতরা আপনার মনে করেন সম্মেলনের বা সমাবেশের কথা বলেন, তখন তৎকালীন সরকার, আওয়ামী সরকার তাদেরকে অনুমতি দিতে চায়নি। এক পর্যায়ে জোরাজুরিতে প্রয়োজনে বা তাদের আগ্রহ এবং তাদের মুসলেকা যে আমরা এই কটার ভেতরে সেখান থেকে আমাদের সমাবেশ সম্মেলন শেষ করে বের হয়ে যাব, একথা বলাই সরকার অনুমোদন দিয়েছিল বা অনুমতি দিয়েছিল। অনুমতি দেওয়ার পরে কি হলো, ওরা যখন প্রচুর লোক সমাগম দেখল তখন সময় শেষ হয়ে গেল। সময় শেষ হয়ে যাওয়ার পরে যে টাইমটা ওদের দেওয়া হয়েছিল সেই সময়টা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ওরা আর যায় না। ওরা এখন ওখানে দাঁড়িয়ে, স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে থাকে। পাশাপাশি সেই সময়কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল তাকেও বিভিন্ন কথা বলে, এবং তারা বলে এই সরকার পতন না হলে তারা সেখান থেকে যাবে না। তখনকার একটা ভাষণ মামুনুল হকের, ওই দিন মামুনুল হক যে ভাষণ বা বক্তব্য দিয়েছিলেন সেটা আপনাদেরকে একটু শোনাই, এবং সৈয়দ আশরাফের বক্তব্যটাও আপনাদেরকে শোনাব। সেদিন বলা হয়েছিল আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই সৈয়দ আশরাফ কি করবেন, পরিষ্কার ঘোষণা করতেছি আজ সন্ধ্যার পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করেন। এটা সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। ওরা বলছিল যে সন্ধ্যার আগে চলে যাবে বা 5টা বা 6টার মধ্যে চলে যাবে। ওরা যখন যাচ্ছিল না তখন সৈয়দ আশরাফ ওদেরকে আলটিমেটাম দিয়েছিলেন, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা যে আলটিমেটাম দিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আলটিমেটাম দিয়েছিলেন সন্ধ্যার মধ্যে চলে যেতে। তখন মামুনুল হক বলতেছে সৈয়দ আশরাফ কি করবেন, পরিষ্কার মানে যে 6টার মধ্যে যদি আপনারা উঠে না যায়, আমরা উঠে না যাই, সৈয়দ আশরাফ কি করবেন, পরিষ্কার ঘোষণা করতেছি। মামুনুল হকের কথার আওয়াজ তো আপনারা জানেন, আজ সন্ধ্যার পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করো।
রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিব, জীবন দিব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করে ছাড়বে ইনশাল্লাহ। সংগ্রামী তহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেটগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে। এই বক্তব্য দিলেন কে? মামুনুল হক। এখন যদি আমরা একটা অনুষ্ঠান করে, একটা সমাবেশ করে, যেমন বিএনপি মনে করেন একটা বড় দল বর্তমান সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করলো, সেখানে বললো আমরা এই পর্যন্ত থাকবো বা এই কটা পর্যন্ত থাকবো, বা শাপলা চত্বরেই ধরেন, সোহরাওয়ার্দী উদ্যানে শাপলা চত্বরে আপনার শুক্রবার বা শনিবার বিএনপি একটা সমাবেশ করলো বা জামাত একটা সমাবেশ করলো। সেখানে সমাবেশ করে যদি এরকম একটা ঘোষণা এখন ডক্টর ইউনূসকে দেয়, তাহলে ডক্টর ইউনূস কী করবে? যে বলবে ভাই ঠিক আছে তোমরা ওখানে থাকো, আমরা ক্ষমতা ছেড়ে চলে যাই, এটাই বলবে তো নাকি? আপনার যে যুক্তিতে কী বলে, এ কথাই তো বলবে নাকি? এ কথা যদি না বলে তাহলে সেখানে কি করবে? ভাই আমার কথা হলো, আমি যে অন্যায়কারী তার বিরুদ্ধে, কিন্তু আমার কথা হলো কারণ কার্য বিবেচনা করে কথা বলতে হবে। আর আপনারা ঢালাও শুধু মানুষকে চাপাও তো করলে হবে না। আপনার সমাবেশ করার অনুমতি দিয়েছে, আপনার যে সময়টা তার ভিতরে আপনি একটা ইসলামিক মানে দল হিসেবে নিজেকে জাহির করেছেন, তাহলে আপনি তার ভিতরে চলে যাবেন না? তারপরে আপনি সে সময়ে যাচ্ছেন না, তারপরে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ স্থান শাপলা চত্বর, দ্যাট মিনস মতিঝিল, বাংলাদেশের প্রাণকেন্দ্র, অর্থনৈতিক প্রাণকেন্দ্র, সেখান থেকে সমস্ত ইকোনমিক্যাল ট্রানজিকশনের লেনদেন মনে করেন ওর মাধ্যমেই হয়, সেখানে আপনারা আটকায় রাখছেন। এটা কি আমরা যদি ইউনূস সরকারের উপর এটা করতে চাই, ইউনূস সরকারকে এটা মানবে? আপনারা এক বাক্যে বলবেন মানবে না, তাহলে আগেকার সরকার কেন মানবে? দেখেন ওই দিনকার মানে রয়েছে উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেটগুলো পেতে নেব ইনশাল্লাহ, এটা মামুনুল হক। এবার ওই দিন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সৈয়দ আশরাফ কী বলেছিলেন সে বক্তব্যটাও আপনারা একটু শুনেন। আমি হেফাজতকে হুঁশিয়ারি করে দিতে চাই, সরকার কিন্তু আর বরদাস্ত করবে না। তারা আপনাদের শান্তিপূর্ণ আহ্বান আমাদের দুর্বলতা নয়, পশুশক্তি কিন্তু আমাদের শক্তি নয়, আত্মশক্তিই আমাদের বড় শক্তি এবং শাশ্বত শক্তি। আমি হেফাজতকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের সমাবেশ শেষ তো, আপনারা শান্তিপূর্ণভাবে ঢাকা শহর ত্যাগ করেন, ভদ্রভাবে বলছে। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পল্টনে এবং বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে 21শে আগস্টেও কিন্তু এই গ্রেনেড হামলা হয়েছে। হেফাজতের কর্মীরা বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর করছে, দোকানপাটে হামলা করছে, অগ্নিসংযোগ করেছে এবং ঢাকা শহরে তারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এখানে সরকারের দায়িত্ব সকলের জানমাল রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, স্বাভাবিক জীবন যাত্রাকে ফিরিয়ে নিয়ে আসা, সব সরকারের যা করা প্রয়োজন মানুষের জানমাল রক্ষার জন্য সরকার সব দিক থেকে প্রস্তুত। আমি হেফাজতের তথাকথিত নেতাকর্মীকে বলতে চাই, আপনাদের রক্তচক্ষুকে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় না। মুক্তিযুদ্ধে আমরা আপনাদের পরাস্ত করেছি, আপনারা যদি সংঘাতের দিকে যেতে চান তাহলে আপনাদের মোকাবেলা করতে আমি একাই যথেষ্ট। যেহেতু উনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, ওনার কাছে সকল প্রশাসন ছিল। আপনারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এটা কোনো দিন আলেম ওলামার কাজ হতে পারে না। সরকার কিন্তু দুর্বল নয়, আর আওয়ামী লীগও কিন্তু দুর্বল নয়। এই বাংলার মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। এখন ঘটনা হলো, আপনারা যদি কারণটা না জেনে শুধু ওই কার্যটা নিয়ে আলোচনা করেন তাহলে তো হবে না ভাই। কারণ এখন যারা সরকার ক্ষমতায় আছে, চলেন আমরা এই কাজটা করি তো। এই সরকার আমাদেরকে কত আদর যত্ন করে আমরা একটু দেখি, 35 প্রত্যাশীদের আদর যত্ন করেছে সেটাও তো আমরা দেখেছি। সুতরাং ভাই আমি বলবো কার্য বিবেচনা করুন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিন, এবং আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে
আবার নতুন করে একটা পানিশমেন্টের ব্যবস্থা করেন, ওরা এসে আবার নতুন করে পানিশমেন্টের ব্যবস্থা করবে। এটা যদি চলতে থাকে বাংলাদেশ এর অরাজকতা কোনো দিনই শেষ হবে না। আল্লাহ তাআলা সকলকে কারণ কার্য বুঝে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।